से SCERT कार्यालय पर प्रदर्शन ये अभ्यर्थी कर रहे हैं। और इसी बीच बड़ी खबर, গত ৩রা এপ্রিল মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে ২৫,৭৫২ জন শিক্ষাকর্মী যারা SSC ২০১৬ নিয়োগ পেয়েছিলেন তারা চাকরিচ্যুত হয়েছেন। ভাবনামুখের আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। এমার্জেন্সি রেসপন্স সিস্টেম, আজকে যখন ভারতবর্ষ নীতিশ কুমার চলে যাবে কিনা, তেজশ্রী CM হবে কিনা, রেখা গুপ্তা দিল্লি চালাতে পারছে কিনা, ওয়াকফ বোর্ড নিয়ে বিজেপি গোহারান হেরে গেল কিনা, সেইগুলো না নিয়ে, কারণ আমি দেখলাম 5,000 চ্যানেল আছে যেগুলো এইগুলো নিয়েই খবর করবে, তাতে ভারতবর্ষে কোনো চেঞ্জ আসবে না। কারণ বাই ইলেকশন কে জিতবে কে হারবে সেটাকে নিয়ে আমি ঘন্টার পর ঘন্টা আলোচনা করে করব কি। আজকে ব্রিগেডে যে মিটিং আছে সেখান থেকে মোহাম্মদ সেলিম নতুন কিছু বলতে পারবেন না, মীনাক্ষী গোস্বামীও নতুন কিছু বলতে পারবে না, বাদবাকি লিডাররা যারা আসবে তারাও কিছু বলতে পারবে না। তারা কিছু সমীক্ষা দিতে পারবে তৃণমূল কি করতে পারেনি, তারা এটাও বলতে পারবে যে বিজেপি দাঙ্গা লাগানোর জন্য কি কি করছে, কিন্তু দাঙ্গা আটকানোর জন্য CPM কি কি করছে সেটা বলতে পারবে না। ভারতবর্ষের কোনো গ্রামে কোনো রেজিস্টার নেই যে আমরা সুদ তুলে দেব, কেউ ঋণগ্রস্ত চাষি থাকবে না। ৭৭ বছর ধরে শুনছেন, সিনেমায় শুনছেন, নাটকে শুনছেন, কিন্তু কেউ সমাধান চায়নি। ডিজিটাল ইন্ডিয়াতে সুপ্রিম কোর্ট থেকে মাসে একদিন আমাদের CGI দেশকে কোনো রকমভাবে অ্যাড্রেস করবেন না যে তিনি এই মাসে কোন কোন ডিসিশন নিলেন। তিনি স্যালারি তুলতে পারবেন, হি উইল বি ডেডিকেটেড টু দ্য নেশন, বাট সেটা পারবেন না। আমাদের দেশের প্রেসিডেন্ট লাইভে এসে তিনি বলতে পারবেন না দেশের জন্য কি কি করলেন। আমাদের দেশের গভর্নররা লাইভে এসে বলতে পারবেন না তিনি দেশের জন্য কি কি করলেন। তাই আমাদের দেশ এগোবে না এটা নিশ্চিত, আমাদের দেশের কনস্টিটিউশন ধরে। আর যদি কনস্টিটিউশন ধরেই এগোতে হয় তাহলে লয়াররা এই এমার্জেন্সি রেসপন্স সিস্টেম নিয়ে কিছুই করতে পারেননি। এই এমার্জেন্সি রেসপন্স সিস্টেমটা কি, এখন আপনাদেরকে আমি স্ক্রিনে একটা শর্ট দেখাচ্ছি, তার সঙ্গে আমার বক্তব্য রাখছি। যে প্রশ্নটা করেছি ইন ডিটেল করেছি, সেটা টাইপে আপনারা দেখছেন। একটি মেয়ে ধর্ষিতা হয়ে দিল্লির বাস থেকে তাকে কন্ডাক্টররা ফেলে দিল যারা তাকে রেপ করলো। সেই মেয়েটি এবং তার বন্ধুটি সেখানে ৪৫ মিনিট থেকে 1 ঘন্টা পড়ে রইল। অনেকগুলো অ্যাম্বুলেন্স গেল, অনেকগুলো পুলিশের গাড়ি গেল, কেউ তাকে তুললো না। ফাইনালি তোলা হলো যখন, তখন ৪৫ মিনিট ক্রস করে গেছে। ওই ৪৫ মিনিটে মেয়েটি মরেও যেতে পারতো, কিন্তু তার বেঁচে থাকার হয়তো ইচ্ছে ছিল, কিন্তু তাকে কেউ কাপড় পরালো না। মানে সেই নগ্ন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গিয়ে কোনো নার্স তাকে কাপড় পরিয়েছিলেন। এই যে 45 মিনিটস টু ফ্রিডম আমাদের দেশে ৭৭ বছরে কারোর মাথাতেও আসেনি। এত যে মন কি বাত আপনারা শুনেছেন যে একটি মেয়ে যদি ধর্ষিতা অবস্থায় পড়ে থাকে বা রাস্তায় একজন যদি মদ খেয়েও পড়ে থাকে, তার যদি বাড়ি না থাকে, এরকম দেখবেন আনাচে কানাচে ভারতীয়দের আপনি খুঁজে পেয়ে যাবেন। তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হবে? শ্রীরামপুরের একটা কেস বলি, ওয়ালসে নিয়ে গেছিলাম, তার ৪-৫ দিন পরে ভদ্রমহিলা মারা যান। এই যে ভদ্রমহিলা ছিলেন, রাস্তায় বসে আছেন। একদিন দেখি একটা মিটিংয়ে যাচ্ছিলাম, ফেরার পথেও দেখি বসে আছেন। আমাদেরই শ্রীরামপুরের ৩-৪ জন দাঁড়িয়ে আছে। তখন সবাই মিলে আমরা তাকে ওয়ালস হসপিটালে ছেড়ে আসি, তার বাড়ির লোকেরা তাকে ছেড়ে দিয়েছিল। কিন্তু ভাবুন, ভারতবর্ষে এমন কোনো বাড়ি তৈরি হয়েছে যে হোমলেস বাড়ি, মানে শ্রীরামপুরে একটা হোমলেস বাড়ি, রিসরতে একটা হোমলেস বাড়ি, যাদের বাড়ি নিয়ে আমরা তাদেরকে সেখানে রেখে আসব। তাদের খাওয়ানোর পড়ানোর দায়িত্ব দরকার পড়লে যদি সরকার নাও পারে, সরকার যদি বলে দেয় সোশ্যাল অর্গানাইজেশনদেরকে চালাতে, তাহলে তারা তো যারা স্টেশনে বসে আছে তাদেরকে চালাতেই পারছে। আমি ফিরে আসছি এমার্জেন্সি রেসপন্স সিস্টেম। সেভ ড্রাইভ সেভ লাইফ আমাদের দেশে পুলিশেরা হাসতে হাসতে করেন, কারণ স্পন্সর্ড বাই কোনো বড় কোম্পানি হয়। কিন্তু ৪৫ মিনিট একজন পড়ে আছে, সেখানে সে মারাও যেতে পারে, তাকে তুলে নিয়ে গিয়ে কোনো হাসপাতালে ভর্তি করে দেবে, এই লটা আমাদের দেশে ঠিকঠাক করে পাস করতে পারেনি। তাই আমি বারবার করে জিজ্ঞেস করছি কোপাইলটকে, কিন্তু সে ঠিক করে উত্তর দিতে পারছে না। আমাদের দেশে লকে যদি ইমপ্লিমেন্ট না করা যেতে পারে, তাহলে কনস্টিটিউশন স্ট্রং এটা বলে লাভটা কি? আমাদের দেশে কনস্টিটিউশন এখনো CGIদেরকে লাইভে এসে, তারা বাড়ির থেকে লাইভে এসে বলতে পারেন না যে আমাদের দেশে এই সমস্যার সমাধান হওয়া উচিত,
তার জন্য সুমোটো কেস আমি করব। এবার ভেবে দেখুন, দিল্লিতে নিউবর্ন বেবিদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে। তা তিনি বিজেপি গভর্নমেন্টকে ডাকতে পারেননি, তিনি রেখা গুপ্তাকেও ডেকে ইনস্ট্রাকশন দিতে পারেনি, তিনি একজন পুলিশ অফিসারকে ডেকে বলছেন যে তুমি সমস্যার সমাধান দাও, তুমি ব্লু প্রিন্ট দাও। তার মানে একটা গভর্নমেন্টকে তিনি বিশ্বাসই করেন না যে গভর্নমেন্টের দ্বারা কিছু হবে, সেইটা হচ্ছে বিজেপি গভর্নমেন্ট। এবার বিজেপি জিতছে কি করে, তার অঙ্কটা খুব সোজা। আমাদের ভোটার লিস্ট থেকে যারা অ্যাকচুয়াল ভোটার তাদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে এবং ডুপ্লিকেট ভোটার তৈরি করা হচ্ছে। ইউপির থেকে একটা লোক বাংলায় এসে ভোট দিয়ে যেতে পারে, এরকম 15 লক্ষ লোককে তারা রেডি করেছে পুরো ইন্ডিয়া জুড়ে। বিভিন্ন জায়গা থেকে তারা আসবে এবং তাদের এপিক কার্ড নাম্বার 1। আপনি ভাবুন, একটা ইমেল আমরা ডুপ্লিকেট করতে পারি না, সেখানে এমন একটা সফটওয়্যার তৈরি করা হয়েছে যেখানে 2 নম্বর 1 হতে পারে। ইউপির একজন ভোটার, এখানকার একজন ভোটার, তাদের নাম 1, শুধু অ্যাড্রেসটা আলাদা। তার মানেটা হচ্ছে আমাদের দেশে গভর্নমেন্টের হাত ধরে, ইলেকশন কমিশনারের হাত ধরে, আমি কারণ নাম তো বলতে এমনিতেও পারবো না আর এবং বলবোও না, কিন্তু কম্পিউটারকে ডুপ্লিকেট কাট করতে পারে। যদি কম্পিউটার আর সফটওয়্যার ডুপ্লিকেট কাট করতে পারে, তো সেই সফটওয়্যারকে ট্র্যাশ করে দেওয়া হলো না কেন? এবং আমাদের দেশে যদি ভোটার কার্ডের অ্যাকচুয়াল একটা সফটওয়্যার কোনো কোম্পানি, প্রাইভেট কোম্পানি, কোনো প্রাইভেট ইন্টেলিজেন্ট মানুষ যদি তৈরি করে, আর আমাদের দেশের মানুষদেরকে যদি আবার করে রেজিস্টার করতে বলা হয় যে তুমি তোমার নামটা রেজিস্টার করে নাও, কোনো পাশের ডিজিটাল দোকানে গিয়ে রেজিস্টার করে নাও, তাহলে দেখবেন 140 কোটি নেবে 130 কোটিতে চলে এসছে। 80 কোটি লোককে আমাদের দেশে রেশন দেওয়া হচ্ছে, এর চেয়ে বড় মিথ্যা আর কিছু হতে পারে না। ম্যাক্সিমাম 20 থেকে 30। তার কারণ হচ্ছে যাদেরকে রেশন দেওয়ার কথা হচ্ছে তারা সবাই ভালো ইনকাম করে, তার মধ্যে 50% তো করে। কারণ দিল্লিতে যখন আমি ভাইয়ের বাড়িতে গেছি, যে ভদ্রমহিলা কাজ করতে আসে তিনি 3টে বাড়িতে কাজ করে সেখানে 20 থেকে 25,000 টাকা ইনকাম করেন। তাকেও রেশন দেওয়া হচ্ছে, তার ছেলেকেও রেশন দেওয়া হচ্ছে, তার হাজব্যান্ডকেও রেশন দেওয়া হচ্ছে। তার মানে আমাদের দেশে ভুল তথ্যের ওপরে দাঁড়িয়ে আছে দেশ। তা এই যে 45 মিনিট এমার্জেন্সি রেসপন্স সিস্টেম আমাদের দেশে ইমপ্লিমেন্ট পুলিশ করতে পারলো না, ল করতে পারলো না, লয়াররা করতে পারলেন না। যে পার্টি আমাদের দেশ চালাচ্ছে বিজেপি, সে 11 বছরে করতে পারলো না। যদিও ইনিশিয়েটিভটি মিস্টার মোদির আন্ডারে নেওয়া হয়েছিল, ইমপ্লিমেন্ট করার সময় আমরা মুখ থুবড়ে পড়ি। তাহলে 80 কোটি লোককে খাওয়াচ্ছে আমাদের দেশ, এটা বিশ্বাস করি না। ভ্যাকসিনেশন সবার হয়ে গেছে, এটা বিশ্বাস করি না। এবং কি বিশ্বাস করবেন, একটাই কথা আমাদের দেশে বিশ্বাস করা যায় যে কুম্ভকর্ণের মতন আমাদের দেশের মানুষেরা এখনো শুয়ে আছে। তারা বিশ্বাস করে না এই আঙুল থেকে সাবস্ক্রাইব করে সেই চ্যানেলের পাশে দাঁড়াবো যেই চ্যানেল তাদের কথা বলছে। আমাদের দেশের মানুষদের জাগরণ হওয়া মানে একটা লোক্যালিটিতে 2000 থেকে 5000 মানুষ মেম্বারশিপ দিয়ে তারা সেখানকার সমস্যার সমাধান করছেন। আমাদের গ্রামে কৃষকরা রেজিস্টার খুলেছেন যে আমরা একে অন্যকে বিনা সুদে ঋণ দেব, যারা টাকা ফেরত দিচ্ছে ঠিক করে আমরা তাদেরকে সুদ দেব। এই সিস্টেমটা তো আমি 2014-তে শুরুই করে দিয়েছিলাম না, এখনো আমাদের দেশে সেটা কেউ শুরু করতে পারেনি। হ্যাঁ, এখন আমার অফিসে আমি শুরু করেছি এবং আমাদের যে সেফ শেল্টার সেন্টারের যে টিম আছে সেখানে কথা হয়েছে, এই রোববার না হলেও নেক্সট রোববার আমরা মিটিং করে নিতে পারবো। তার মানে 500 টাকায় আপনি আপনার ঘর আর সংসার চালাতে পারবেন বাই রোটেশন ইকোনমি। এইভাবে ঘুরতে ঘুরতে টাকা আপনার কাছে, খরচার টাকা আবার করে ফিরে আসবে। ভারতবর্ষ সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে সরকার আমাদের দুর্ভাগ্য লিখছে। আর কাদের নাম নিয়ে লিখছে? রামের নাম নিয়ে লিখছে, হনুমানের নাম নিয়ে লিখছে, আর একদিকে মার্কসের নাম নিয়ে লিখছে, আর একজন গান্ধীর নাম নিয়ে লিখছে, আর একজন সাভারকার আর গোডসের নাম নিয়ে লিখছে। কিন্তু সাধারণ জনগণ কারোরই নাম নিচ্ছে না, সে শুধু বসে আছে এরা কবে পথ দেখাবে। এদের ভেতরে একজনও 2025-এ নেই যারা পথ দেখাতে পারবে। তাই আমরা যে আইডিয়াগুলো বলছি সেগুলো আমাদের সঙ্গে ডিসকাস করে আপনারা আপনাদের পাড়াতে শুরু করে দিন। সোশ্যাল ক্যাপিটাল বানান, বাচ্চাদের মায়েদেরকে মাসে একদিন পুরনো খবরের কাগজ, খাতা, বই জমা দিতে বলুন, আর আপনারা 100 টাকা চাঁদা দিন। তখন গিয়ে রোটেশন ইকোনমির টাকাটা উঠবে, কারোর মেডিকেল দরকার পড়লে তার পাশে দাঁড়াতে পারবেন। কোনো ক্রাইসিস হলে আমাদের দেশ রেডি থাকবে যে আমরা দরকার পড়লে ফরেন ডেটও আমরা পে করে দিতে পারবো। যদি সবকটা গোষ্ঠীর কাছে ব্যাংকে লাখ লাখ টাকা থাকবে, কিন্তু আস্তে আস্তে প্রতি মাসে শুধু একদিন কাজ করতে হবে।
নিজেকে তৈরি করুন যে আমরা একদিন কাজ করব। নেতাজি সিভিল সার্ভিসেস ছেড়ে দিলেন দেশকে সার্ভ করব বলে, আর আমাদের দেশে এই মুহূর্তে বাংলার 26,000 যারা চাকরি খেলেন, ইউপিতে যারা 69,000 মানুষের চাকরি খেলেন, তারা কেউ পদত্যাগ করতে পারছেন না যে না আমি দেশ চালাতে পারলাম না। ওরা তো ব্রিটিশদের এগেনস্টে লড়ছিল, ঠিক লড়ছিল, ভুল লড়ছিল, পরে বিচার হবে। আমরা নিজেদের হাতে দেশ চালাতে পারলাম না, তাই রিজাইন করলাম। আমি ভেবেছিলাম তৃণমূল থেকে 50% লোক রিজাইন করে দেবে যাদের সামান্যটুকু বোধ বুদ্ধি এবং দেশের প্রতি ভালোবাসা আছে। সিপিএম তো এমনি রিজাইন করে বসে আছে, তারা ধরতেই পারছে না কোথা থেকে দেশের জন্য কাজ শুরু করব। কংগ্রেসও জানে না, যতই হেঁটে বেড়াক কংগ্রেস অফিস টু কংগ্রেস অফিস তারা জয়েন করতে পারছে না। আর বিজেপি তো জানেন কি নাজেহাল করে ছেড়ে দিয়েছে, কিন্তু কেউ রিজাইন করলো না, কারণ দেশটাকে ভালোবাসে না। তারা লুটে পুটে খাবে আর দাঙ্গার কারণ হয়ে যাবে, সেইটাকে নিয়ে টিভিতে ডিবেট হবে। অ্যাঙ্কার জিজ্ঞেসও করতে পারবে না যে আমাদের দেশে কি করে দাঙ্গা ম্যানুফ্যাকচার হলো, আপনাদের কার হাত ধরে দাঙ্গা ম্যানুফ্যাকচার হলো, না কোনো বড় চ্যানেল জিজ্ঞেস করতে পারবে না, কারণ কর্পোরেটরা চাইছে আমাদের দেশে এইগুলোই হোক। হয়তো আপনারাও চাইছেন নাগরিক হিসেবে, নইলে তো পাড়ার থেকে মানুষেরা এক হয়ে কবে রক্তদান শিবির এক করে দিত। এই দেখো মুসলমান রক্ত দিচ্ছে, এই দেখো হিন্দু রক্ত দিচ্ছে, এই দেখো জৈন রক্ত দিচ্ছে, এই দেখো পার্সি ঈসাই সবাই রক্তই দিয়ে যাচ্ছে। ভাবুন 3 মাস অন্তর অন্তর বা 6 মাস অন্তর অন্তর স্বামীজিরা গুরুদুয়ারার থেকে সব জায়গা থেকে মানুষ এসে রক্তদান করছে। কোনো মেয়ের বিয়েতে সব সমষ্টিগত একভাবে হয়ে মেয়েটির হাতে প্রাইজ তুলে দিচ্ছে কোটি কোটি টাকা। সবার মেডিক্লেম, সবার এলআইসি, সব সম্ভব, শুধু যদি রোটেশন ইকোনমি আপনার পাড়াতে শুরু করতে পারেন। আমাদের দেশের নাগরিকদের কোনো কিছুর উপরে বিশ্বাস নেই, অবিশ্বাস সবার উপরে আছে, নিজের উপরেও অবিশ্বাস, ছেলেমেয়ের উপরে অবিশ্বাস, নিজের ফ্যামিলির প্রতি অবিশ্বাস, কিন্তু বিশ্বাস আছে এমন নাগরিক প্রায় দেখিনি বলতে পারে। আজকের মতন এতটাই, শোনার জন্য অনেক ধন্যবাদ। আমি নরেশ।